মাস্টার স্ট্রোক নামে একটি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হয়েছে যে আমি যেন কবি শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করি, বিশেষ করে তাকে নিয়ে যে ধরনের গাল গল্প প্রচলিত আছে সেইগুলো সম্পর্কে আমি আলোচনা করি বা স্মৃতি থেকে সেগুলো নিয়ে আসি। প্রথমেই বলে রাখি যে শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে যে সমস্ত গাল গল্প আছে বা যে ধরনের কিংবদন্তি তৈরি করা হয়েছে তার আচরণগুলো নিয়ে, শক্তি চট্টোপাধ্যায় প্রকৃতপক্ষে সেরকম মানুষ ছিলেন না। শক্তি চট্টোপাধ্যায় আমার দাদার অতিথি হয়ে 3 বছর দাদার চাইবাসার বাড়িতে ছিলেন। বাড়ি মানে দাদা একটা পাহাড় টিলার উপরে দাদার একটা কুঁড়ে ঘর ছিল, নিমডি নামে, সেই পাহাড় টিলাটার নাম নিমডি। সেই পাহাড় টিলার উপরে দাদার একটা কুঁড়ে ঘর ভাড়া নিয়ে থাকতেন দাদা, একাই থাকতেন। তারপরে দাদার বিয়ে হয়, যখন বিয়ে হয় তখন অন্য বাড়িতে থাকতেন। কিন্তু দাদার বিয়ে হবার পরই শক্তি চট্টোপাধ্যায়, বিয়ে হবার কিছু আগে শক্তি চট্টোপাধ্যায় দাদার ওই বাড়িতে ছিলেন। 3 বছর ছিলেন। 3 বছর ছিলেন, কিন্তু কখনো তাকে দেখা যায়নি যে তিনি সেই ধরনের আচরণ করছেন যে ধরনের আচরণ নিয়ে কলকাতায় নানান রকম গাল গল্প প্রচলিত আছে। সে সময় তিনি প্রেমে পড়েন, দাদার এক শালীর সঙ্গে প্রেমে পড়েন, তার নাম শিলা। শক্তি চট্টোপাধ্যায় যত প্রেমের কবিতা লিখেছেন, তার হে প্রেম হে নৈশব্দ বইয়ের কবিতাগুলো সেই তরুণীকে নিয়ে। দাদা যখন ট্যুরে যেতেন বিয়ের আগে বা বিয়ের পরেও, বিয়ের পরেই বলি, বিয়ের আগেও, দাদা তখন তার হবু শ্বশুর বাড়ি বা পরে নিজের শ্বশুর বাড়িতে শক্তি চট্টোপাধ্যায়কে রেখে যেতেন। কেননা শক্তি চট্টোপাধ্যায় রাঁধতে পারতেন না, দাদা রাঁধতে পারতেন। আর মানে দাদা বুড়ো বয়সেও অনেক রাঁধতে পারতেন, অনেক ভালো রাঁধতে পারতেন। আমার মায়ের তো 2 ছেলে, আমরা দুজনেই মানে রান্না বান্না অন্তত কিছুটা পারি। আমি তো রুটি তৈরি করতে পারি না, আমার ছেলে পারে গোল রুটি তৈরি করতে, আমি পারি না। কিন্তু বাদ বাকি সব ভাত ডাল তরকারি ইত্যাদি করে নিতে পারি। শক্তি চট্টোপাধ্যায়কে ভেবে দেখুন, দাদা নিজের শ্বশুর বাড়িতে রেখে যেতেন। যদি একজন লোক ওরকম উদ্ভট আচরণ করে, তাকে কেউ নিজের শ্বশুর বাড়িতে রেখে যাবে? তাও যেখানে সেই প্রেমিকা রয়েছে, যার সঙ্গে তিনি প্রেম করছেন, যাকে তিনি কবিতা লিখে শোনাতেন। আর সেই তার প্রেমিকা যখন কলেজে যেতেন, তখন শক্তি চট্টোপাধ্যায় গিয়ে অপেক্ষা করতেন, একটা গাছতলায় অপেক্ষা করতেন যে সে কখন ফিরবে। এক চাপরাশি ছিল, তার নাম গুলাব। সে মহুয়ার মদ এনে দিত। যেহেতু দাদার চাপরাশি, দাদাকেও প্রায় ফ্রি এনে দিত, তাই শক্তি চট্টোপাধ্যায়কেও এনে দিত। শক্তি চট্টোপাধ্যায় কিন্তু মদ খেয়ে মাতলামি করতেন না কখনো। এমনকি দাদার শ্বশুরবাড়িতে থাকার সময়ও মদ খেয়ে কখনো মাতলামি করতে দেখা যায়নি তাকে। তো কিন্তু কলকাতায় মদ খেয়ে তার মাতলামির নানান রকম গাল গল্প প্রচলিত আছে। এমনকি আমি জানি শক্তি চট্টোপাধ্যায় নিজেই এই গাল গল্পগুলোর প্রচলনের জন্য নিজের জামায়
ছিটিয়ে নিতেন কিছুটা মদ, নিজের জামায় ছিটিয়ে মাতালের অভিনয় করতেন। এমনকি তাকে নিয়ে যদি যাওয়া হতো বাইরে, পার্ক স্ট্রিটের বাইরে বাইরে, তখন তিনি চাইতেন এগুলো, মানে তাকে দেয়া হোক মদ। কিন্তু দেখা গেছে, আমি আর দাদা দুজনেই দেখেছি, তিনি টুক করে ওই গ্লাস থেকে মদটা ফেলে দিতেন মাটির ওপরে। সবাই ভাবতো যে, প্রায় অন্ধকারে সবাই ভাবতো যে বাপরে, কি করে এত মদ খেয়ে ফেলে। কিন্তু মদ খাবার নেশা ওনার ছিল, আর বিশেষ করে মহুয়ার মদ। তাছাড়া চাইবাসায় আরেক ধরনের নেশার ব্যাপার ছিল, তা হলো হাড়িয়া। ভাতকে পচিয়ে হাড়িয়া খায় ওখানকার উপজাতির লোকেরা। সেই একটা প্রতি সপ্তাহে একটা মেলা বসতো শক্তি চট্টোপাধ্যায়, সেইখানে গিয়ে ওই শালপাতায় পাওয়া যেত, অত্যন্ত সস্তা, সেই খেয়ে হাড়িয়া খেয়ে আসতেন। মানে তার আচরণ উদ্ভট না হলেও এই মদ খাওয়ার জন্যে বা হাড়িয়া খাওয়ার জন্যে তার মুখ থেকে উৎকট গন্ধ বেরোতো। আর সেই গন্ধটা দাদার শ্বশুর বাড়িতে, বিশেষ করে দাদার শ্বশুর আর শাশুড়ি, শাশুড়ি তবুও অপছন্দ করতেন না, কিন্তু শ্বশুর অত্যন্ত অপছন্দ করতেন। যাই হোক, শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার পরিচয় সেখানেই হয়, দাদার ওই নিমডি টিলায়। পরে শক্তি চট্টোপাধ্যায় সঙ্গে, দাদার সঙ্গে অনেকেই তো আসতেন আমাদের পাটনার বাড়িতে। দাদা কলকাতায় পড়েছিলেন, আমি একটু বলে নিই। আমরা থাকতাম পাটনার ইমলিতলা পাড়ায়। ইমলিতলা পাড়াটা অন্তজদের পাড়া, মানে তখনকার দিনে তো অন্তজি বলা হতো, অস্পৃশ্য বলা হতো, এখন দলিত বা মহাদলিত বলা হয়। মহাদলিত যাদের এখন বলা হয়, সেই তারাই থাকতো এই পাড়ায়। আর তাদের কাজ কারবার ছিল চুরি, ডাকাতি, পকেটমারি ইত্যাদি। আমাদের তাদের বাড়িতে মিশতে বা তাদের ছেলেপুলের সঙ্গে খেলা করতে আমাদের বাড়ি থেকে কোনো নিষেধ ছিল না। আমরা তাদের বাড়ির ভেতরে ঢুকে লুকিয়ে থাকতে পারতুম, চোর পুলিশ খেলতে পারতুম। এমনকি পাড়ায় যে মসজিদ ছিল, সেই মসজিদে যে নামাজ পড়ার মাদুর থাকতো, তার আড়ালেও আমরা লুকোতে পারতুম। মানে ইমাম সাহেব বারণ করতেন না, বা কেউই বারণ করতেন না আমাদের। কিন্তু যেহেতু ওটা চোর ডাকাতদের পাড়া, আর আমরা ওই চোর ডাকাতদের যে এটা ছিল, যেখানে ওরা থাকতো একটা গোল বস্তিতে, তো সেখানে গিয়ে আমরা সুরের মাংস খেয়েছি, তাড়ি খেয়েছি, দেশি মদ যাকে ঠাররা বলে সেই সব খেয়েছি, সেই ছোটবেলাতেই। দাদা তুই ইঁদুরের মাংসও খেয়েছে, ওদের ওখানে দুসাদরাও পুড়িয়ে খেত না, বড় বড় ইঁদুর। এমনকি আমাদের বাড়ি থেকেও খাঁচায় করে ইঁদুর ধরা পড়তো, সেগুলো নিয়ে যেত। তো সেইগুলো মানে ওই রকম একটা আবহে থাকার ফলে দাদা খারাপ হয়ে যেতে পারে অনুমান করে, দাদা ম্যাট্রিক পাস করার পরে বাবা পাঠিয়ে দেন কলকাতায় সিটি কলেজে পড়ার জন্য। তো সেই সিটি কলেজে পড়ার সময় দাদা কিছুদিন মামার বাড়ি পানিহাটিতে ছিলেন, তারপরে চলে যান উত্তরপাড়ায়। আমাদের বাড়িতে ঠাকুমা একাই থাকতেন, মানে 12 ঘর 4টে সিঁড়ির জমিদারি খণ্ড আর তখন ওটা। যাই হোক, দাদা সেই চিলে কোঠার ঘরটা নিয়েছিলেন যাতে না সেখানে সিগারেট খেলে ঠাকুমা গন্ধ পান, বা মদ খেলে ঠাকুমা গন্ধ পান। তো সেই চিলে কোঠার ঘরে দাদার বন্ধুরা আসতেন। সিটি কলেজে দাদার সঙ্গে বন্ধুত্ব হয় সুনীল গঙ্গোপাধ্যায়। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের সূত্রে আনন্দ বাগচি, দীপক মজুমদার, শঙ্কর চট্টোপাধ্যায়, উৎপল কুমার বসু, শক্তি চট্টোপাধ্যায় প্রমুখ। শক্তি চট্টোপাধ্যায় সুনীলেরই বন্ধু ছিলেন। সুনীল
দাদার সঙ্গে শক্তির পরিচয় করিয়ে দিয়েছিলেন একদিন স্টেশনে, মানে হাওড়া স্টেশনে। পরিচয় করিয়ে দেওয়ার পরেই দাদা শক্তিকে বলেন যে চলো, আমি তো চাইবাসায় থাকি, ওটা একটা জঙ্গলি জায়গা। শক্তি উঠে পড়েন ট্রেনে, আর পাকা 3 বছর থেকে যান দাদার বাড়িতে, প্রেমে পড়ে যান, কবিতা লেখেন। তার আগে উনি কুয়োতলা নামে একটা উপন্যাস লিখেছিলেন। উপন্যাসটা অসাধারণ, কিন্তু ওই ধরনের ভাষায়, জানি না কেন ওনাকে পরে করা হলো, ওই ধরনের ভাষায় উপন্যাস লেখা হয়নি আর ওনার পরে। মানে সুনীল তো আর ধারে কাছেই যান না ওই উপন্যাসের ভাষা, বা যে গঠন, বা যে সমস্ত ছবি তৈরি করেছিলেন উনি। আসলে উনিও তো ওইভাবে মানুষ হয়েছিলেন। ওনার উপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপু চরিত্রের প্রভাব ছিল। উনিও নিজেকে অপুই মনে করতেন, আর তৈরি করতে চেয়েছিলেন সেরকমই একটা উপন্যাস লিখতে চেয়েছিলেন। মানে খুব অসাধারণ উপন্যাসটা নিয়ে আলোচনা হয় না। তার পরের উপন্যাসগুলো ঠিক সেরকম হয়নি, একমাত্র তার কিন্নর কিন্নরী উপন্যাস ছাড়া। কিন্নর কিন্নরীটা উনি নিজেকে নিয়েই লিখেছেন, মানে ওনার ওই প্রেমের সময়কার ঘটনা নিয়ে নিয়েছেন। দাদাও সেই উপন্যাসে আছেন একটা চরিত্র হয়ে। কি বলে, শক্তি নিজেকে বলেছেন পার্থ ওই বইটায়, আর দাদাকে শম্ভু। যাই হোক, ওতে দাদার আর শক্তির মধ্যে যে কথার আদান প্রদান হতো সে সমস্ত আছে। তারপরে শক্তি ছেড়ে চলে গেলেন চাইবাসা চিরকালের জন্য, সেই প্রসঙ্গও আছে। আর তিনি কবিতা পড়ে শোনাচ্ছেন প্রেমিকাকে, সেই সমস্ত প্রসঙ্গও আছে। শক্তি এসেছিলেন মানে আমাদের, বলতে বলতে ভুলে গেছি, আমাদের পাটনার বাড়িতে অনেকেই এরা সমস্ত আসতেন। আমি তো পাটনায় থাকতাম, পাটনা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তো দেখতাম এনারা সকলেই আসতেন। দাদা কলেজে পড়ার সময় থেকেই আসতেন দাদার বন্ধুরা আমাদের পাটনার বাড়িতে। তারপরে দাদা যখন ওই কলেজে পড়ার সময় আমাদের উত্তর পাড়ার বাড়ির চিলকোট হাতে আড্ডা মারতেন ওরা। আর দাদার হাতেই আমি ওই মানে বিভিন্ন কবিদের, সেই সময় 30-এর যে সমস্ত কবিরা ছিলেন যাদের সঙ্গে দাদার পরিচয় হতো, তাদের বইপত্র দাদা নিয়ে আসতেন আমার জন্য। আমার সুবিধাই হতো, কেননা পাটনায় তো বই পাওয়া যেত না, যত সব টেক্সট বই। যদিও বাবা বলেছিলেন একটা দোকানকে যে বই চায় যা অর্ডার দেবে তোমরা দিয়ে দিও, আমি দাম মিটিয়ে দেবো। তো সেই সূত্রেই আমি অনেক বইপত্রের সঙ্গে আমার পরিচয় হয়। আমার একটা লাইব্রেরিও পাটনায় তৈরি হয়ে গিয়েছিল, অনেক বই ছিল, প্রায় 3000 বই ছিল। কিন্তু মামলার সময় আমাদের ওই হাঙ্গরি মামলা আরম্ভ হলো, সেই মামলার সময় তো পাটনায় থাকতাম না। তো যারা পেরেছে তারাই গিয়ে গিয়ে সব বই, মানে অনেক দামি দামি বই, মানে দামি অর্থাৎ কি, যে বই পাওয়া যায় না সেই সমস্ত বই চুরি করে নিয়ে চলে গেছে। এমনকি দাদাকেও পরে দাদার এক ভাই বলেছে যে ওই সমস্ত বইগুলো আমি এনেছি, আর কয়েকটা বাংলায় অনুবাদও করেছি, তুই ওগুলো প্রকাশ করার ব্যবস্থা করে দিস। তার মধ্যে একটা ছিল ওই মার্কিডিস সাদের 120 Days of Sodom। যাই হোক, এনারা আসতেন পাটনায়। পাটনায় এসেও কিন্তু মদ খেয়ে সুনীল গাঙ্গুলিকে আমি দেখেছি বমি করতে। মানে আমি গেলাসে করে লেবুর জল মা দিয়েছেন, তাকে পৌঁছে দিয়েছি। শক্তি চট্টোপাধ্যায়কে কিন্তু বমি করতে দেখিনি কখনো। মানে আমি চাইবাসাতেও দেখিনি, চাইবাসায় তো কত মহুয়ার মদ তো অত্যন্ত কড়া, মহুয়ার মদ খেতেন, তা সত্ত্বেও কিন্তু কখনো বমি করতে দেখিনি। যখন কিনা সন্দীপন চট্টোপাধ্যায় বমি করে ফেলতেন, সুনীল গঙ্গোপাধ্যায় বমি করে ফেলতেন, উৎপল কুমার বসু বমি করে ফেলতেন।
বেশি খেয়ে ফেলে। দাদা তো বেশি খেতেন না, দাদার নিজের এই ছিল কতটা খেলে উনি সামলাতে পারবেন সেই অনুযায়ী খেতেন। যাই হোক, শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে যে সমস্ত গালগল্প আছে সেগুলো শক্তি নিজের একটা আলাদা ইমেজ তৈরি করতে চাইছিলেন আমার মনে হয়। সুনীল গঙ্গোপাধ্যায় থেকে একটা ভিন্ন ইমেজ, উনি একটা কিংবদন্তি তৈরি করতে চাইছিলেন। আমার মনে হয় লোকে যদি অমিতাভ দাশগুপ্ত কে নিয়ে দেখে, তো অমিতাভ দাশগুপ্তের আচরণ কিন্তু শক্তির তুলনায় আরো বেশি উদ্ভট ছিল। উনিও মাতাল হয়ে যেতেন, মানে সত্যিকার মাতলামও করতেন, মানে নকল মাতলামও নয় আর কি। শক্তির মাতলামতে মানে বেশিটাই ছিল নকল মাতলাম, কেননা উনি মাতলামি গুলো কলকাতাতেই করতেন, অথচ টানা 3 বছর ছিলেন চাইবাসায়, সেখানে মাতলামি করেননি বা উদ্ভট আচরণ করেননি, মানে যেগুলো লোকে খারাপ ভাববে সেরকম কোনো আচরণ কখনো করেননি। দিব্যি রবীন্দ্রসঙ্গীত গাইতেন দাদার শ্বশুর বাড়িতে বসে, মানে একের পর এক রবীন্দ্রসঙ্গীত গেয়ে গেছেন, মদ খাবার পরেও, মদ খাবার আগেও, মদ খেতে খেতে। কিন্তু তাই বলে উনি কখনো কলকাতায় যে সমস্ত ব্যাপার ওনাকে নিয়ে হয় তা কিন্তু কখনো আমি দেখিনি। মানে এই ইউটিউব হয়তো সেই ধরনের গল্প শুনতে চেয়েছিলেন যে শক্তির আচরণে এই উদ্ভট ব্যাপারগুলো আছে কিনা, যে গল্পগুলো কলকাতায় প্রচলিত সেই ধরনের গল্পের সঙ্গে আমি পরিচিত নই। শক্তি আমার বিরুদ্ধে কিন্তু সাক্ষী দিয়েছিলেন, আর সকলেই জানেন হয়তো আমার বিরুদ্ধে যে মামলা হয়েছিল তাতে শক্তি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন। আমার বিরুদ্ধে সাক্ষী দেবার প্রধান কারণ, শক্তির মনে হয়েছিল যে তিনি যে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দাদার শালীকে বিয়ে করার, সেটা আমরাই ভণ্ডুল করে দিয়েছি, আমি আর দাদা মিলে। আমাদের ভণ্ডুল করার কোনো কারণ ছিল না, আমরা তো সেখানে কোনো নেই। মানে শক্তি নিজের বইতেও স্বীকার করেছেন যে তিনি নিজেই চলে গেছেন বা অন্য একটা চরিত্র তৈরি করে দেখিয়েছেন যে সেই মেয়েটির সঙ্গে তার বিয়ে হবে ইত্যাদি। কিন্তু বিয়ে হয় অনেক পরে, শক্তি ছেড়ে চলে যাওয়ার অনেক পরে। আমরা শক্তির প্রেমে কোনো বাগড়া দিইনি। যাই হোক, ওনার মনে হয়ে থাকবে যে আমরাই বাগড়া দিয়েছি। আর তাছাড়া ব্যাপারটাও অদ্ভুত, একবার প্রেমে পড়লেন, প্রচুর কবিতা লিখলেন, তারপর আবার প্রেমে পড়লেন, বিয়ে করলেন, প্রচুর কবিতা লিখলেন। এটা হয়তো উদ্ভট মনে হতে পারে অনেকের, কিন্তু শক্তির কে নিয়ে যে ধরনের গাল গল্প প্রচলিত আছে, মানে কলকাতার শক্তিকে নিয়ে, কলকাতার শক্তি এক আলাদা শক্তি। কলকাতার শক্তি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন, সুনীল গঙ্গোপাধ্যায় আমার পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন। আমার বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছিলেন, যেমন উৎপল কুমার বসু, সন্দীপন চট্টোপাধ্যায়, এনারা আমার বিরুদ্ধে মুচলেকাও দিয়েছিলেন, শৈলেশ্বর ঘোষ, সুভাষ ঘোষ, এনারা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সময় এমন ভাবে কথাবার্তা বলছিলেন যেন আমার পক্ষে কথা বললে আমি বিরাট কোনো কবি হয়ে যাব, আমি হয়তো কালিদাস হয়ে যাব, এরকম ভাবেই তাদের কথাগুলো ছিল। সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু তৈরি হয়েই এসেছিলেন, উনি একেবারে সরাসরি বললেন যে ওনার কবিতা, আমার কবিতা ভালো লেগেছে, আমি ওনার ইত্যাদি ইত্যাদি, মানে কোন রকম আমতা আমতা করেননি, যা এই এনারা শক্তি চট্টোপাধ্যায়, সন্দীপন চট্টোপাধ্যায়, উৎপল কুমার বসু এনারা করেছিলেন। আর শক্তি চট্টোপাধ্যায়ের সম্পর্কে আর কি বা বলি, আমরা হাঙ্গরি আন্দোলন আরম্ভ করেছিলাম, তাতে শক্তি চট্টোপাধ্যায় ছিলেন প্রথম দিকে, তাতেও শক্তি চট্টোপাধ্যায় কোন রকম বেগরবাই করেননি বা
কোন রকম উদ্ভট আচরণ করেননি, উনি রাজি হয়ে যান। যখন বলি যে ওনার নামটা নেতা হিসেবে থাকবে, আর আমার বন্ধু দেবী রায়, দেবী রায় অর্থাৎ ওর আসল নাম হারাধন ধারা, এফিডেভিট করে দেবী রায় হয়েছে। তো হারাধন ধারার ওই যে বস্তি বাড়ি ছিল কলকাতায়, শক্তিও তখন উল্টোডাঙ্গার একটা বস্তি বাড়িতেই থাকতেন, পরে নিজের মাকে নিয়ে আসেন বহুরু থেকে, চাইবাসা থেকে চলে যাওয়ার পরে। কিন্তু মানে শক্তি অনেকদিন ছিলেন। 61 আন্দোলন আরম্ভ হয়েছিল, শক্তি ছিলেন 63 পর্যন্ত। উনি লেখাপত্র জোগাড় করতেন, কারা যোগ দেবে সেসবও তখনকার তরুণদের বলতেন যোগ দিতে। অনেকে দেবী রায়ের সঙ্গে গিয়ে দেবী রায়ের বাড়িতে যোগাযোগ করতেন, অনেক দিন পর্যন্ত বুলেটিন বেরিয়েছিল। তারপরে হঠাৎই ওনার এই ব্যাপারটা হলো, মানে ওনার প্রেমের সম্পর্ক ভেঙে গেল। এই ভেঙে যাওয়াটাই কিন্তু হাংরি আন্দোলন থেকে বেরিয়ে যাওয়ার প্রধান কারণ। আর একটা কারণ হলো উনি আনন্দবাজার ওনাকে প্রস্তাব দিয়েছিল যে উনি যেন হাংরি আন্দোলন ছেড়ে দেন, যদি হাংরি আন্দোলন ছেড়ে দেন তাহলে ওনাকে একটা চাকরি দেয়া হবে। ওনার ভালোই হলো, কোনো চাকরি বাকরি তো করতেন না, অ্যাকচুয়ালি চাকরি করতেন না বলেই দাদার শ্বশুর রাজি হননি। ওই চাকরিটা যদি আগে পেতেন আমার মনে হয় শক্তির জীবন অন্যরকম হতো, মানে ওনাকে আর ওরকম উদ্ভট আচরণ করতে হতো না। যাই হোক, শক্তি ওই চাকরিতেও শুনেছি যে বিশেষ কাজকর্ম করতেন না, যে ধরনের কাজকর্ম সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় করতেন ওই অফিসে, শক্তি বিশেষ কাজকর্ম করতেন না ওখানে, এটা আমার শোনা কথা। কিন্তু কোনো উদ্ভট আচরণ করেছেন বলেও মনে পড়ে না। সুনীল গঙ্গোপাধ্যায়ের অরণ্যের দিনরাত্রি, সন্দীপনের জঙ্গলের দিনরাত্রি, তারপরে শক্তির কিন্নর কিন্নরী, এগুলো পড়লে দেখা যাবে যে উদ্ভট আচরণ বেশি করেছেন সন্দীপন চট্টোপাধ্যায়। এমনকি সন্দীপন চট্টোপাধ্যায় এক জায়গায় গিয়ে হয়তো মারও খেতেন, দাদা গিয়ে ওনাদের শেষকালে বাঁচান, ওই জায়গা থেকে ফেরত আসার ব্যবস্থা করেন। মানে চাইবাসা থেকে দূরে একটা জঙ্গলের ভেতরে গিয়েছিলেন ওনারা কিছু। যাই হোক, সন্দীপন কি, এই শক্তি চট্টোপাধ্যায় কি করলেন প্রমাণ করার জন্য যে উনি কি বলে হাংরি আন্দোলনে আর নেই, একদিন উনি সুবিমল বসাক হাংরি আন্দোলনে ছিল, ও হাংরি আন্দোলনের তখনকার দিনে সাইক্লোস্টাইল করা বুলেটিন বের করতো, মানে ও তাতেই ও আঁকতো, ওই এগুলোতে সাইক্লোস্টাইল গুলোতে আঁকতো, টাইপও করতো, আর সেগুলো তো 100 কপি হলেই যথেষ্ট, সেইগুলো বিলি করা হতো। তো এই ধরনের সাইক্লোস্টাইল করা বুলেটিন আমরা অনেক বের করেছি। তো মানে ফলে ওই শক্তির ইমেজ থেকে হাংরি আন্দোলনের ইমেজটা আমাদের দিকে চলে আসছিল, বিশেষ করে আমি, সুবিমল আর দেবী রায়ের দিকে। সেটাও শক্তির ভালো লাগেনি। আর যেহেতু প্রমাণ করা ছিল যে উনি আনন্দবাজারের কি বলবো পেটোয়া হয়ে গেছেন, তাই উনি একদিন কি করলেন, নিজের দলবল, তরুণ কবিদের দলবল এনে সুবিমল বসাককে মারধর করার জন্য অপেক্ষা করছিলেন এর বাইরে, কফি হাউসের বাইরে। তখন নিচে সিঁড়ির কাছে ওই সিগারেট পান বিড়ির দোকানটা এখন আছে কিনা জানি না, তখন ছিল। তখন তো কলেজ স্ট্রিটে এত বইয়ের দোকান ছিল না, এখন তো ফুটপাতে হাঁটা যায় না এমন অবস্থা। তখন একবারে অন্ধকার ছিল, ওইসব দোকানপাট কিচ্ছু ছিল না প্রেসিডেন্সির দেয়ালে বা কলেজ স্ট্রিটে বা বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে। এখন তো হাঁটা যায় না, বইয়ের এত দোকান হয়ে গেছে ফুটপাতে আর এতে। তখন ছিল অন্ধকার একবারে।
তো সুবিমল বসাক কফি হাউস থেকে যখন নিচে নেমে এসেছে, তখন শক্তি চট্টোপাধ্যায় ইসমাইলের দোকানে লুকানো একটা লোহার রড নিয়ে সুবিমলকে মারতে দৌড়েছিলেন। আর সুবিমল ছিল পাটনার ছেলে, তখন ওর একেবারে পালোয়ানের মতো চেহারা, কোঁকড়া কোঁকড়া চুল, কালো পালোয়ান। হিন্দিতে গালাগাল দিয়ে হাত ডাক করতেই সব বাইরের দৌড়, এমনকি শক্তি চট্টোপাধ্যায়ও দেন দৌড়। একজন লোক যদি আর কি মাতাল আর ডাকাবুকো হয়, সে ওরকম পালিয়ে যাবে না, আমার তো তাই মনে হয়। আর সুবিমল তো একা ছিল, ওর সঙ্গে আর আঙ্গি আন্দোলনের আর কেউ ছিল না। যাই হোক, এইভাবে শক্তির সঙ্গে সম্পর্ক আমাদের ভেঙে গেল। কিন্তু পরে, অনেক বহুকাল পরে, দাদা যখন রিটায়ার করে 90-এর দশকের মাঝামাঝি চলে এসেছে বাঁশদ্রোণীতে, দাদা বাঁশদ্রোণীতে বাড়ি করেছিল তো, আর শান্তি লাহিড়ী কিনিয়ে দিয়েছিল, কবি শান্তি লাহিড়ী। কবি শান্তি লাহিড়ী দাদার বাড়ির পাশে শক্তি চট্টোপাধ্যায়কেও কিনিয়ে দিয়েছিল একটা জমি। তো শক্তি সেটা পরে বিক্রি করে দেন, দাম বেড়ে যাচ্ছিল। শান্তি লাহিড়ী যখন কিনিয়ে দিয়েছিলেন, তখন তো ওটা ছিল ধান ক্ষেত, একেবারে ধান ক্ষেত, পুকুর, কলমি শাক হয়ে আছে এরকম। তো দাদার 16 কাঠা জমি কিনেছিলেন, শক্তি বোধ হয় 5 কাঠা কিনেছিলেন, তো পরে বিক্রি করে দেন। বিক্রি করে বেলেঘাটায় বাড়ি করেন। যাই হোক, শক্তির সঙ্গে কিন্তু মানে মাঝে এরকম আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাওয়া সত্ত্বেও শক্তি কিন্তু দাদার বাড়িতে আসতেন। আর আমি যখন কলকাতায় এলুম ট্রান্সফার হয়ে, তখন শক্তিও আসতেন। আর এসে আমাদের সঙ্গে সম্পর্কটা সেই আগের সেই খারাপ সম্পর্ক আর ছিল না, ভালোই সম্পর্ক ছিল। এমনকি উনি বলতেনও যে একদিন এসো আর বেলেঘাটার বাড়িতে আমরা সবাই মিলে মদ খাই। তো আমরা সবাই গিয়েও ছিলাম, আমি, দাদা, প্রদীপ চৌধুরী, সবাই শক্তির বাড়িতে গিয়েছিলাম। শক্তির বাড়িতে গিয়ে খুব খাওয়া দাওয়া হয়েছিল, ভাত, মাছ, মাংস সব ওনার স্ত্রী তৈরি করেছিলেন। ওনার স্ত্রীর আবার একটা ওই শ্যাম্পেন খাওয়ার গ্লাস পেগ ছিল, কি বলে ওটাকে, আওয়ার গ্লাস বলে। তো তাইতে উনি আমার মনে হয় খাওয়া হয়েছিল স্মিরনফ ভোডকা, একটা বোতল। তো সেই খাওয়া দাওয়া হয়েছিল, মানে শক্তির সঙ্গে সম্পর্কটা ভালোই হয়ে গিয়েছিল পরে আমাদের, শক্তি আমার বিরুদ্ধে। কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক কখনোই ভালো হয়নি। মানে সুনীল আমাদের পছন্দই করেননি। একে তো আমাকে সবাই জানেন, কড়া কড়া চিঠি লিখেছিলেন যখন আঙ্গি আন্দোলন আরম্ভ হয়েছিল। আমেরিকা থেকে বেশ কড়া কড়া চিঠি লিখতেন, তো কড়া কড়া চিঠি লিখেছিলেন। তারপরে মানে উনি ভেবেছিলেন যে হাঙ্গরি আন্দোলনটা আরম্ভ হয়েছে কৃত্তিবাসের এগেনস্টে, তা কিন্তু নয়। আমি দেবিরায়, আমরা তো তখন ছিলাম ফেকলু, আমাদের নামই কেউ জানতো না। তো আমরা আবার কি করে এরকম নাম করা, তখনকার কবি সুনীল কৃত্তিবাসের বিরুদ্ধে এ করব। কিন্তু সুনীল একেও, বাসব রায়কে, যুগশঙ্খ সাংবাদিক, তাকেও পরে বলেছেন, মানে অনেককাল পরে বলেছেন যে মলয় ইচ্ছে করে আমার আমেরিকা বাসের সময়টা বেছে নিয়েছিল। আরে আমি তো একজন নগণ্য লোক, একজন নগণ্য তরুণ তখন, আমি কোত্থেকে এই সমস্ত ঘাঁদুহত জানবো, এই সমস্ত সাংস্কৃতিক রাজনীতি যা কলকাতায় হয় তা জানবো। আমি সবসময় বরং এড়িয়েই গেছি কলকাতার এই সাংস্কৃতিক রাজনীতিকে। আমি কখনো এই সমস্ত সভা বা এই বক্তৃতা বা সম্বর্ধনা বা পুরস্কার এই সমস্ত কোনো ব্যাপারে নিজেকে জড়াইনি। আমি সবসময় আলাদা থেকেছি। মানে আমি ওই লিটল ম্যাগাজিনের অনেকে আসতেন, আমি বলে দিয়েছিলাম যে আমি কোনো পুরস্কার চাই না। মানে দয়া করে আমার বাড়িতে এসেও এই সময় নষ্ট করবেন না। অনেকে আসতেন, লিখতে বসেছি তখন এসে সময় নষ্ট করতে চলে এলেন। এমনকি তরুণীরাও চলে আসতেন, কি বিটকেল অবস্থা।
মানে আমার তো তখন, আমি তখন প্রায় বুড়ো হয়ে এসেছি, তখন এই তরুণীরাও চলে আসতেন। মানে এমনকি আমি তখন হাফ প্যান্ট পরে হয়তো বসে আছি, একজন তরুণী চলে এলেন, কেউ তার প্রেমিককে নিয়ে চলে এলেন। আর আসার ফলে আমার লেখায় অনেক বিঘ্ন ঘটত। বস্তুত ওই বিঘ্ন ঘটার জন্যই, আর তাছাড়া ওই নাকতলার বাড়িতে তো আমরা উপরে চড়তে পারতাম না, সিঁড়িগুলো সেই আগেকার কালের উঁচু উঁচু সিঁড়ি। আমার সিট তো একেবারেই পা উঠতো না, আমারও উঠতো না। তারপরে ওই সাইকেল রিক্সায় পা উঠতো না, তারপরে বাসেতে পা উঠাতে পারতুম না, ভিড়েতে দাঁড়াতে পারতুম না, আমার তো হাঁপানির রোগ হয়ে গিয়েছিল, তাই বম্বে এসেতে হাঁপানি সারাতুম। যাই হোক, মানে যে ধরনের ছবি শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে তৈরি করা হয়েছে, শক্তি সেরকম লোক ছিলেন না। উনি ইচ্ছে করেই আমার মনে হয় এরকম একটা ইমেজ তৈরি করতে চেয়েছিলেন, যেটা সুনীল গঙ্গোপাধ্যায় থেকে আলাদা হবে, ওনার একটা আলাদা কিংবদন্তি তৈরি হবে। সুনীল তো সেই ধরনের কিংবদন্তি তৈরি করেননি, অজস্র কবিতা লিখে গেছেন, কবিতার মাধ্যমে নিজের কথাবার্তা বলে গেছেন, সহজ সরল কবিতা। শক্তির কবিতা তো সেরকম নয়, তো অসাধারণ সব লাইন আছে শক্তি, কি করে যে উনি পেরেছেন এই ধরনের লাইনগুলো আনতে জানি না। মানে কুতলায় যে ধরনের শক্তি ছিলেন, সেই শক্তি তার কবিতায় সারা জীবন থেকেছেন। মানে প্রথম দিকে ছাড়াও কবিতায় সারা জীবন থেকেছেন শক্তি। এতে সংবাদপত্র অফিসে কাজ করলেও আমি ওনাকে কখনো সংবাদপত্র পড়তে দেখিনি। উনি বরং হরিচরণের দুটো ডিকশনারি খুব ঘাটাঘাটি করতেন। যাই হোক, এছাড়া আর আমি কি বা বলবো শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে। বরং সকলের এই ভুলটা ভাঙিয়ে দিই যে তারা শক্তি চট্টোপাধ্যায়কে যেরকম একটা অদ্ভুত ইমেজে খাড়া করতে চাইছেন, শক্তি চট্টোপাধ্যায় আদপে সেরকম লোক ছিলেন না। মানে কলকাতায় হয়তো নিজের ইমেজ তৈরি করার জন্য পুলিশের পায়ে পড়ে গেলেন, গিয়ে একটা বাসকে নিয়ে চলে গেলেন নিজের বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক রকম গাল গল্প হয়েছে। কিন্তু তার চেয়েও বেশি গাল গল্প আছে সন্দীপন চট্টোপাধ্যায় সম্পর্কে। সন্দীপন সেগুলো নিজের ডায়েরিতেও লেখেননি, নিজের জীবনীতেও লেখেননি, কিন্তু ওনার উপন্যাসগুলোয় এই সমস্ত ব্যাপারগুলো আছে, এই সমস্ত ব্যাপারগুলো লুকিয়ে আছে, সেইগুলোই বের করতে হবে। কেউ যদি জানতে চান, অদৃশ ছিল, ও অনেক কিছু জানতো কিন্তু আত্মহত্যা করে ফেললো, তাও কেন জানি না। যাই হোক, এর চেয়ে বেশি আমার আর কিছু বলার নেই। আশা করি আপনাদের ইউটিউব যেটা করেছেন তাতে এইটুকুই যথেষ্ট। ধন্যবাদ।